নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। দুর্ঘটনা রুখতে আধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে প্রশাসন। গত 3টি অর্থ বছরে জরিমানা আদায় হয় 31 কোটি টাকার অধিক। রাজ্যে উদ্বেগজনক যান দুর্ঘটনা নিয়ে সোমবার বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিরোধী দলনেতার প্রশ্ন, আগরতলা সহ সারা রাজ্যে যান দুর্ঘটনা রোধে সরকার কি কি পরিকল্পনা নিয়েছে। এই প্রশ্নের উত্তরে জানানো হয়, যান দুর্ঘটনা প্রতিরোধে তাৎক্ষণিক সংস্কারের উদ্দেশ্যে 16টি দুর্ঘটনা প্রবণ এবং 80টি ঝুঁকিপূর্ণ এলাকাকে চিহ্নিত করে বিভিন্ন জেলা পুলিশ আধিকারিকদের অবগত করা হয়েছে। সম্প্রতি সংঘটিত যান দুর্ঘটনার কারণ, সময়, যানবাহনের ধরন, রাস্তার অবস্থা ইত্যাদি বিষয়ে বিশ্লেষণের জন্য বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তৃতীয়ত, জাতীয় সড়কের দুপাশে সংস্কার সহ অন্যান্য আনুষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে রাজ্য এবং জেলা স্তরে পূর্ত দপ্তর, পরিবহন দপ্তর এবং NHIDCL এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে নিয়মিত রূপে বৈঠক করা হচ্ছে। অর্থমন্ত্রী বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট, চেক পয়েন্টগুলিতে ব্রেথ অ্যানালাইজার, স্পিড রাডার গান, বডি ওয়ার্ন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ওয়্যারলেস সেট, রেট্রো রিফ্লেকটিভ টেপ, জ্যাকেট এবং লাইট বারবেটন ইত্যাদি ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যান দুর্ঘটনা সংক্রান্ত রুট ট্রাফিক অ্যাক্সিডেন্টের মামলাগুলিতে বিজ্ঞানসম্মত কারণ অনুসন্ধান করার জন্য দুর্ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়োজিত করা হচ্ছে। এর সাথে সাথে সম্প্রতি সংঘটিত যান দুর্ঘটনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট ড্রাইভ এবং আনুষ্ঠানিক জনসচেতনতামূলক কর্মসূচিও চালিয়ে যাওয়া হচ্ছে। একেবারে দুর্ঘটনা রুখতে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। বিরোধী বেঞ্চের সদস্য নির্মল বিশ্বাসের এক প্রশ্নে বিধানসভায় এদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে জানা যায়, 2023 সালে যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 261 জনের। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে রাধাকিশোরপুর থানা এলাকা। এই থানার অধীনে মোট 18 জনের মৃত্যু হয়েছে 2023 সালে। বিধায়ক নির্মল বিশ্বাসের আরও এক প্রশ্নের উত্তরে জানানো হয়, 2021-22, 2022-23, 2023-24 অর্থ বছরে হেলমেট এবং যানবাহনের প্রয়োজনীয় নথিপত্র ছাড়া যান চালানোর পরিপ্রেক্ষিতে মোট 4,11,550 জনকে জরিমানা করা হয়েছে এবং এর সময়ের মধ্যে 31,27,41,440 টাকা জরিমানার অর্থ আদায় করা সম্ভব হয়েছে। শান্তন টিভি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। বিধানসভার বাজেট অধিবেশনেও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্যে সেই বিষয়টি প্রস্ফুটিত হয়েছিল। কিন্তু ত্রিপুরা পুলিশ হাসপাতালের হাড় জিরে দশা যে এখনো কেটে ওঠেনি, সোমবার বিধানসভা অধিবেশনেই বেরিয়ে এলো সেই তথ্য। সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে বাম বিধায়ক রামু দাস ত্রিপুরা পুলিশ হাসপাতাল সংক্রান্ত একাধিক প্রশ্ন উত্থাপন করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। আর বাম বিধায়ক রামু দাসের সেই উত্থাপিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্পষ্টীকরণে জানা গেল, ত্রিপুরা পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সের সংখ্যা মাত্র একটি, কিন্তু ত্রিপুরা পুলিশ হাসপাতালে এই অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন যাবৎ অচল রয়েছে। ত্রিপুরা পুলিশ হাসপাতালে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ওপিডির সুবিধা রয়েছে। রোগী দেখার জন্য নিয়োজিত রয়েছেন 2 জন জেনারেল ফিজিশিয়ান। ডেন্টাল রোগীদের এক্সট্রাকশন, স্কেলিং ইত্যাদি দন্ত সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য একজন দন্ত চিকিৎসক নিয়োজিত রয়েছেন। হাসপাতালে রোগীদের প্যাথোলজিক্যাল পরীক্ষা সহ এক্স-রে করার ব্যবস্থা রয়েছে। প্রাথমিক চিকিৎসা এবং ট্রেসিং এর ব্যবস্থাও রয়েছে হাসপাতালে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টি হলো, অ্যাম্বুলেন্স পরিষেবা যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু ত্রিপুরা পুলিশের অ্যাম্বুলেন্সের সংখ্যা একটি থাকা সত্ত্বেও তা দীর্ঘদিন ধরে অচল, অর্থাৎ অচল অ্যাম্বুলেন্স ত্রিপুরা পুলিশের চিকিৎসা পরিষেবা। এই অচল অ্যাম্বুলেন্সে কখন সচল হবে সেটাই দেখার। শান্তন টিভি। বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন হয়নি। এই বিষয়ে বিস্তারিত উঠে আসে বিরোধী বেঞ্চের সদস্য জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নে। ত্রিপুরা উপজাতি এলাকায় স্বশাসিত জেলা ভিলেজ কমিটি নির্বাচন রাজ্যে কোভিড মহামারীর জন্য সম্ভব হয়নি। পরবর্তীতে মিজোরাম থেকে আগত ব্রু শরণার্থীদের নাম অন্তর্ভুক্তির জন্য ত্রিপুরা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন করা সম্ভব হয়নি। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন বিরোধী বেঞ্চের সদস্য জিতেন্দ্র চৌধুরীর প্রশ্নের উত্তরে এ বিষয়ে
অবগত করা হয়। প্রশ্ন করেছিলেন ভিলেজ কমিটি নির্বাচন কেন অনুষ্ঠিত হচ্ছে না। ত্রিপুরা উপজাতির স্বায়ত্তশাসিত জেলা পরিষদের বকেয়া গ্রাম কমিটি নির্বাচনের প্রসঙ্গে আরও অবগত করা হয়েছে। রাজ্যের শেষ গ্রাম কমিটির নির্বাচন 2016 সালে 24শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে গ্রাম কমিটির পরবর্তী সাধারণ নির্বাচন 2021 সালের 7ই মার্চ হওয়ার কথা, কিন্তু রাজ্যে কোভিড মহামারী পরিস্থিতি এবং অন্যান্য কারণ নির্ধারিত সময়ে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। যদিও রাজ্য সরকার ও টিটিএডিসি কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে রাজ্য নির্বাচন কমিশন 2021 সালে জেলা নির্বাচন নিবন্ধন কর্মকর্তা রিটার্নিং অফিসার নিয়োগ করে প্রাক নির্বাচনের কাজ শুরু করেছিল। পরবর্তীতে বকেয়া ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এক মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্টে 2022 সালে 13 জুলাই এক আদেশের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন পুনরায় রাজ্য সরকার এবং টিটিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে গ্রাম কমিটিগুলোর নির্বাচন মণ্ডলীর তালিকা প্রস্তুত করার কাজে হাত দেয়। সেই অনুযায়ী সমস্ত নির্বাচন রেজিস্ট্রেশনের আধিকারিকেরা নির্বাচন মণ্ডলীর খসড়া ভোটার তালিকা প্রস্তুত করেন এবং কমিশনের সেই বছর 12 সেপ্টেম্বর বিজ্ঞপ্তিমূলক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশন ভোট গ্রহণ কেন্দ্রের নামের চূড়ান্ত তারিখ প্রকাশের দিন ঠিক করে। কিন্তু গ্রাম কমিটি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বিগত 2022 সালের 20 সেপ্টেম্বর উচ্চ আদালতে অপর একটি রিট আবেদন করে ভোটার তালিকার যোগ্য ব্রু আদিবাসী নাগরিকদের নাম অন্তর্ভুক্তির জন্য দাবি করা হয়। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সেই বছর 26শে সেপ্টেম্বরের আদেশে ভোটার তালিকা দ্রুত প্রস্তুত করে আইন অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দেন। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ভোটার তালিকার প্রকাশের চূড়ান্ত তারিখ পিছিয়ে দেয় এবং রাজ্য নির্বাচন কমিশন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সমস্ত যোগ্য ব্রু শরণার্থীকে, যাদেরকে রাজ্যে পুনর্বাসন দেওয়া হয়েছে, তাদের রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পরে 2022 সালের 12 অক্টোবর পর্যন্ত মাত্র মোট 21,703 জনের মধ্যে 6,052 জন ব্রু শরণার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান। সর্বশেষ ত্রিপুরা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিগত বছর 17 জুলাই পাওয়া তথ্য অনুযায়ী ব্রু শরণার্থীর 7,389 জনের ভোটারের নাম এখনো রাজ্য বিধানসভা নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সম্প্রতি ত্রিপুরা বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাই ভোটার তালিকার ব্রু অন্তর্ভুক্তির সর্বশেষ তথ্য সংগ্রহাধীন আছে। এইসব কারণে ভিলেজ কমিটির নির্বাচন সুনির্দিষ্ট সময়ে সম্পন্ন করা যায়নি। শান্তন টিভি। মহিলা সংক্রান্ত অপরাধমূলক ঘটনা রাজ্যে 2021 সাল থেকে 2022 সালে হ্রাস পেয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য অনুযায়ী পরিসংখ্যান উঠে আসে বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে। মহিলা সংক্রান্ত অপরাধমূলক ঘটনা রাজ্যে কমেছে। 2021 ও 2022 সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য অনুযায়ী পরিসংখ্যান উঠে আসে বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিন। বিরোধী বেঞ্চের সদস্য জিতেন্দ্র চৌধুরী প্রশ্নে বিধানসভার সূত্রে এই বিষয়ে অবগত হওয়া যায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য অনুযায়ী 2021 সালে রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ ও নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে 807টি এবং 2022 সালে মহিলা সংক্রান্ত অপরাধ ও নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে 752টি। পাশাপাশি ধর্ষণ 2021 সালে সংঘটিত হয়েছে 152টি, 2022 সালে সংঘটিত হয়েছে 140টি। মহিলা অপহরণ হয়েছে 2021 সালে 115 জন, 2022 সালে অপহরণ হয়েছে 93 জন। নির্যাতনের শিকার 2021 সালে সংঘটিত হয়েছে 355 জন মহিলার উপর এবং 2022 সালে 338 জনের উপর নির্যাতন হয়েছে। 2021 সালে শ্লীলতাহানি সংক্রান্ত মৃত্যুর সহ অন্যান্য ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে 185টি। অপরদিকে 2022 সালে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে 181টি। তবে 2023 সালের এনসিআরবি বুকলেট এখনো প্রকাশিত হয়নি বলে এদিন বিধানসভার সূত্রে জানা যায়। শান্তন টিভি। সীমান্ত সুরক্ষা বাহিনী রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বেআইনিভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে বস্তায় বস্তায় চিনি ও নানা প্রসাধন সামগ্রী পাচার করে চলেছে পাচারকারীরা। এমনই বিস্ফোরক অভিযোগ বিলোনিয়া মহকুমার আইসি নগর এলাকায়।
সীমান্ত সংলগ্ন বাসিন্দা মিঠুন বণিকের। পাচারকারীদের হুমকিতে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে মিঠুন বণিক। বিলোনিয়া মহকুমার সীমান্ত সংলগ্ন আইসি নগর এলাকায় সবিতা দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকদিন আগে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা বেআইনিভাবে মজুদ রাখা প্রায় ১৩ লক্ষ টাকার চিনি এবং নানা প্রসাধন সামগ্রী উদ্ধার করেছিল। ঘটনার পর থেকে আইসি নগর সীমান্ত সংলগ্ন বাসিন্দা মিঠুন বণিকের ওপর সন্দেহের দানা বাঁধে পাচারকারীদের। মিঠুন বণিক নাকি সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের কাছে গোপন পৌঁছে দেয় বেআইনিভাবে মজুদ রাখা ৬৬ বস্তা চিনি এবং প্রসাধন সামগ্রীর খবর। এই সন্দেহের জের ধরে পাচারকারীরা রবিবার রাতে বাজার সেরে বাড়ি ফেরার পথে মিঠুন বণিককে মারধর করে। সঞ্জয় দাস, বাপ্পাই দেবনাথ, মিঠুন সেন, মান্তু দেবনাথ এবং মিলন দেবনাথের বিরুদ্ধে পাচার কার্যে যুক্ত থাকার বিস্ফোরক অভিযোগ আনে মিঠুন বণিক। তার অভিযোগ, গৌতম বৈদ্যের নির্দেশেই নাকি পাচারকারীরা তার ওপর হামলা সংঘটিত করেছে। বিচার না পাওয়ার জন্য অভিযোগ আগে স্থানীয় পঞ্চায়েতের ওপর। তার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত নাকি পুলিশকেও কাজ করতে দিচ্ছে না। দোকান থেকে চলে যাবে তখন আমি কইছি কিনলে যাবো না, তুই এনে থাকতে পারছি না। তো এই ব্যাপারে আমি কইছি না, এটা আমার জানা তো নাই, খরচ করলে তোর আপত্তি কোন জায়গায়। তখন আরো কত তুই বাদ চলে যায়। এই বাড়িতে আবার সময়ও দিস না, আমার অর্ধেক রাস্তার ভিতরে প্রথম হামলা করে দিয়েছে। তখন বাজারের ব্যাগ আমি ঘরে রাখি, যখন বাড়িতে বাড়িছি তখন এই পাট্টাটা দিই, এটা দিয়ে আমার আক্রমণ করছে। দেখেন, হ্যাঁ, এদের মামার গায়ে এই যে রূপ দেখেন, এখানে গেছে যেরকম এই জায়গাতে আমার স্পট ডেট করছে। সেরা আমাকে আমার হুমকি দিছে, কিনলে সেরার 13 লক্ষ টাকার মাল ধরা গেছে। কবে? গত বেশ কিছুদিন আগে। কোন জায়গা থেকে ধরা গেছে? সবিতা দাসের বাগ আশ্রম পাড়া। তখন এটার ভিত্তিতে আমার সন্দেহজনক ব্যাপারে বলছে যে আমি হেরার মাল ধরা দিছি। কি মাল আসলে? আসলে ৬৬ বস্তা চিনি। আর এইরকম পরিস্থিতিতে পাচারকারীদের হামলার মুখে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগছে মিঠুন বণিক নামের অসহায় এই সীমান্ত সংলগ্ন বাসিন্দা। পাচারকারীরা নাকি তাকে হত্যা করে বস্তায় ভরে বাংলাদেশ পাচার করে দেওয়ার হুমকিও দিয়েছে বলে দাবি করেছে মিঠুন। এই রকম পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা বাহিনী মিঠুনকে সহায়তা করার আশ্বাস দেওয়ায় মিঠুন খানিকটা স্বস্তিতে রয়েছে। শান্তন টিভি। সোমবার সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির ৭ দফা দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেয় কৃষি দপ্তরের উপ অধিকর্তার কাছে। পরে বিলোনিয়া মহকুমা স্থিত সিপিআইএম-এর কার্যালয়ে ৭ দফা দাবি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সারা ভারত কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে কৃষি দপ্তরের দুর্নীতি তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা, ভর্তুকি মূল্যে কৃষকের চাহিদা মতো কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা, উন্নত মানের বীজ সরবরাহ করা, বিনামূল্যে সারের ব্যবস্থা করা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা প্রভৃতি। আমাদের জেলার মধ্যে বিশেষ করে নলুয়া পানের একটা হিমঘর আছে, এটা অলরেডি বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমরা বলেছি এটা কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এবং এটা যা ডেপুটেটটা বলেছেন তাতে দেখেছি যে কৃষিমন্ত্রী বিজেপি সরকার সম্পূর্ণ কৃষি দপ্তরটাকে একদম বিক্রি করে লেগেছে। এটা তীব্র আমরা সেখান মধ্যে প্রতিবাদ জানিয়েছি, এবং এই যদি হয় আগামী দিনে কৃষকরা ব্যাপকভাবে সেখান মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। ৭ নম্বর দাবি হচ্ছে আমাদের অচল সেচগুলি সচল করার উদ্যোগ নেওয়া। আমি শুধু আপনাদের যেহেতু শহরের মধ্যে আপনারা আছেন, আমাদের সিনিয়র সাংবাদিক ওনার বাড়িও এখানে পাশে, এই যে আমাদের যে নন্দী, এটা কি নন্দীপাড়া অর্থাৎ পৌরসভা আন্ডারে 2টা এলআই বিশনেস। গতকালকে আমি আমার বিকাশ পাল আমরা ওই এলাকায় কৃষকের দাবির প্রতিনিধি আমরা পরিদর্শন করেছি, যে ওইখানে নদীর চরে জল কমে, নদীর চরে বালু এমন একটা জায়গার মধ্যে যেখান থেকে জলের উত্তোলন হয়, চারিদিকে বালু এত ঠাসা হয়ে গেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।